দেখুন, সোজা কথাটা সোজাভাবে বলা যাক, এ রাজ্যের হাল এমনই যে নির্বাচন কমিশন পদে বসাক বা রাজ্য সরকার, ক্ষেত্র বিশেষে প্রশাসনে নিশ্চুপ হয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা নিষ্ক্রিয় হয়ে একেবারে চুপটি করে দাঁড়িয়ে থাকার তালিকাটা কিন্তু দীর্ঘদিনের, এবং বছরের পর বছর এটা আমরা দেখে আসছি। 2019 সালে সিএ এর প্রতিবাদের নামে রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়, পরের পর ট্রেনে আগুন দেওয়া হয়, প্রায় 2.5 দিন ধরে সেই তাণ্ডব চলে, রাজ্য পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছিল। 2025 সালে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে একাধিক জায়গায় লুম্পেন রাজ চলতে দিয়েছিল প্রশাসন। শামসারগঞ্জে বাবা ছেলের খুনের কত ঘন্টা পরে সেখানে পুলিশ পৌঁছেছিল। এ রাজ্যে ভাঙড়ের ভোটে পুলিশের কি ভূমিকা থাকে, তারও আগে বকটুইতে প্রশাসনের কতটা সক্রিয়তা ছিল। এই সম্প্রতি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদের নামে, এই জন্য নামে বলছি যে রাজ্য পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে তদন্ত করে দেখলো যে ঘটনাটাই সেই রকম নয়, ঘটনাটাই সম্পূর্ণ অন্য। সেইটাকে রহস্য মৃত্যু, খুন ইত্যাদি বলে নৈরাজ্য চলতে দিয়েছিল প্রশাসন। ক্ষেত্র বিশেষে বছরের পর বছর এই প্রশাসনিক নিষ্ক্রিয়তার রাজনৈতিক কারণটা আমরা সবাই জানি। এটা চলতে থাকলে জঙ্গলের রাজত্বের আর কতটুকু বাকি থাকে। আমাদের দুর্ভাগ্য যে নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসাররাও রাজ্যের এই লজ্জাজনক ট্র্যাডিশনটা ভাঙতে পারলেন না। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী মানবেন। মাঝরাতে বিচারকরা কাঁদছে, বাঁচতে চাইছে, আর্তনাদ করছে। সুমনদা, এই ছবিটা সারা পশ্চিমবাংলার বাসী হিসাবে, রাজ্যবাসী হিসাবে আমাদেরকে লজ্জিত করে, এবং এইটা সরাসরি আপনাকে বলছি ষড়যন্ত্রের পার্ট। এবং আরও পরিষ্কার করে বলতে চাই, এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, যে রাজনৈতিক ষড়যন্ত্রে সরাসরি শাসক দল যদি যুক্ত না থাকে তাহলে এই ষড়যন্ত্র হতে পারে না। এই মবকে নামানোর পেছনে বৃহত্তম রাজনৈতিক স্বার্থ বা কৌশল আছে। এই কথাগুলো আমি বলছি না, দেশের সুপ্রিম কোর্ট বলছে যে এই ঘটনার পেছনে কারা আছে আমরা জানি, কি কৌশল আছে আমরা জানি। ফলে বুঝতেই পারছেন যে গত কয়েকদিন ধরে এ রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ গেছে, এটা যেমন দুর্ভাগ্যজনক, আবার তাদেরকে হাতাখুন্তি দিয়ে নামানোর জন্য যে একের পর এক প্ররোচনামূলক যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সরাসরি হিংসাকে আশ্রয় করে তিনি যেভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নামতে বলছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য অভিযুক্ত করা হবে না? কিন্তু আমি তো দেখলাম না সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে কোনো এফআইআর করা হয়েছে বা তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কোনো সতর্কতামূলক চিঠি দিয়েছেন বা কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার কথা ইলেকশন কমিশন বলেছেন। সুমন, আমি পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাত ঝেড়ে নিতে চাইছেন যে এই প্রশাসন আমার নয়, এটা ইলেকশন কমিশন পরিচালনা করছে। যদি আপনার না হয় তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছেন কেন? পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রী পদের থেকে সরে আসুন, বলুন যে আমি এর দায় নেই আমার। যেহেতু বাস্তবে তা নয় সুমনদা, সংবিধান বলছে, ইলেকশন আইন বলছে যে সাধারণ যে কোনো ঘটনা, যদি একটা মার্ডার হয় তার দায়িত্ব কি পুলিশ প্রশাসনের নেই? মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী পদটা ব্যবহার করবেন শুধু নির্বাচনে মানুষকে চমক দেওয়ার জন্য, আর দায়িত্ব পালন করবেন না, এটা হতে পারে না। একই সাথে আপনাকে বলতে চাই, যখন আপনি পূর্ণাঙ্গ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বা যখন ল অ্যান্ড অর্ডার পুরোটাই আপনার অধীনে, তখন মুর্শিদাবাদের দাঙ্গা কেন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন তো? কেন মুর্শিদাবাদের দাঙ্গার সময় পুলিশরা চুপ করে দাঁড়িয়েছিল? কেন এ রাজ্যে একটা জেলার থেকে শয়ে শয়ে মানুষ আরেকটা জেলাতে আশ্রয় নিতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো? কি কারণে বেলডাঙ্গাতে 48 ঘন্টা ধরে অবরোধ চালানো হয়েছিল? প্রায় 7.5 লক্ষের মতন মানুষকে দুপারে আটকে রাখতে হয়েছিল 48 ঘন্টা, বাসে ট্রেনে তারা আটকে ছিল। কোন হুলিগানরা এই কাজ করেছিল? তখন তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তো নির্বাচন কমিশন আসেননি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন তো, যে ইডি যখন মানে কোনো তদন্তে যায় তখন সন্দেশখালিতে মানে ঝাঁপিয়ে পড়ে আপনার দল এবং পুলিশ চুপ করে থাকে, ইডির অফিসাররা মার খান? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে পারেন যে যখন আইপ্যাকের কোন একটা তদন্তে ইডি যায় তখন আপনি দাঁড়িয়ে সেই তদন্তে ব্যাঘাত ঘটান এবং সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে চলে আসেন? ফলে এটা আপনার থেকেই কালকে মোথাবাড়ির ওই সমস্ত মানুষ উদ্দীপিত হয়েছে। আপনি দেখিয়েছেন পথ যে কিভাবে পুলিশ মানে কেন্দ্রীয় বাহিনী হতে পারে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হতে পারে, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, তাদেরকে শত্রু ভাব দেখিয়ে কিভাবে উত্তেজনা ছড়াতে হয়, কিভাবে
তাদের থেকে তাদের উপরে চড়াও হতে পারে, একটু দেখিয়েছেন আপনি, সাধারণ মানুষ এটা গ্রহণ করেছে। দিনের পর দিন আমি বলেছি এই স্টুডিওতে যে রাজশেখর মান্তাকে যে ভাষায় আপনি আপনাদের নেতারা কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, যে ভাষাতে একের পর এক বিচারপতিকে আপনি বিজেপির সাথে তুলনা করেছেন, যে ভাবে আপনারা এজলাসকে বিচারপতিদের উপর চড়াও হয়েছেন, তার প্রভাব পড়তে বাধ্য। আজকে এসআইআর এর বিচারপতিদের উপরে সেই প্রভাবটাই পড়েছে। আপনি যেটা শিখিয়েছেন আপনার রাজ্যবাসী সেটাই করেছে, যে একটা অংশ। এবং এটা যদি পুলিশ প্রশাসনের আপনি জায়গা থেকে দেখেন যে প্রধান মানে লোকেট করেন রেসপন্সিবিলিটি, ডিএমরা ঘন্টার ঘন্টা কি করেছিল, এসপি ঘন্টার পর ঘন্টা কি করেছিল। আমরা প্রশ্ন তুলতে চাই, এসপি ডিএমরা কি বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্রের পার্ট ছিল? তারা কেন নিষ্ক্রিয় ছিল? কেন বিচারপতিদের ঘন্টার পর ঘন্টা ওইরকম অবরোধ হলো, তারপরে কোনো সক্রিয় হয়ে ব্যবস্থা নিল না? ভাবুন তো, বিকেল 5টা থেকে অবরুদ্ধ হয়ে যে ছবিটা হয়েছে রাত 12টায়, সেটা 12টায় হয়নি, 5টা থেকে তাদের খাবার এবং জল দেওয়া হয়নি। একেবারে মানে একটা অমানবিক পরিস্থিতি দেখেও কেন মানে ডিএম এসপিরা চুপ করে থাকলেন? প্রশ্ন সুমনদা, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে কোচবিহার দক্ষিণে তৃণমূলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক যে চিঠি বিচারকদেরকে যেভাবে লিখেছিলেন, যে চিঠি নিয়ে বিচারপতিরা যে চিঠি নিয়ে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি পরিষ্কার করে বলেছেন যে আজকে সেই অভিযোগকে কেন ক্ষমা চাইতে হলো? এখানে দাঁড়িয়ে বললেই হয়ে গেল যে সরাসরি তৃণমূল কংগ্রেস ঢোকার পরেও অভিজিৎদের বিরুদ্ধে কেন এফআইআর হয়নি? আমি কেন চিঠি লেখার জন্য নির্বাচন কমিশন চুরি করবে, চোর চুরি করবে আর চোরকে সেটা বলা হবে। আমি প্রশ্ন তুলতে চাই, বেলেঘাটাতে যে গুন্ডা বাহিনী গিয়েছিল কাউন্সিলর নেতৃত্বে, সেই কাউন্সিলরকে কি এফআইআর করা হয়েছে? সেই কাউন্সিলরের বিরুদ্ধে ইসি চুপ কেন? রাজ্যের শুভেন্দু অধিকারী বলেছে যে অ্যারেস্ট করাবো বিহারের মতো, ওর বিরুদ্ধে এফআইআর করা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী চুপ কেন? 23 তারিখে সেই বিচারপতিরা করা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী চুপ কেন? সেই বিচারপতিরা যখন চিঠি লিখলেন প্রাণ মানে বিপন্ন হতে পারে, তা ওই জায়গা থেকে বিডিও অফিস থেকে নিয়ে আসুন। আমার প্রশ্ন, তখন ডিএমরা এসপিরা ইলেকশন কমিশন চুপ করে বসেছিল কেন? আমার যে প্রশ্নটা রাখতে চাই, এরকম একটা মানে জায়গায় যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেখানে সুপ্রিম কোর্টের প্রেসক্রিপশন নেই। সেইখানে আমি প্রশ্ন তুলতে চাই, মাননীয় বিচারপতিদের প্রতি সম্মান রেখে, আপনারা রোগটাকে আইডেন্টিফাই করেছেন, রোগটা নিরামনের জন্য যে ওষুধ দরকার, অর্থাৎ হয় 355 নম্বর ধারা মালদাতে জারি করা দরকার, অথবা 365 নম্বর ধারা জারি করা দরকার আছে। আপনারা সেইখানে কেন বলছেন না? আপনারা বিচারপতিরা আপনারা বলছেন কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেক করেছে, আপনারা পরিষ্কার করে মাননীয় বিচারপতি আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাহলে সাংবিধানিক ব্যবস্থা আছে, সাংবিধানিক ব্যবস্থা 365 নম্বর ধারা আছে, মানে 355 নম্বর ধারা আছে। আপনারা কেন চুপ করে থাকছেন? আপনারা যখন আইডেন্টিফাই করেছেন ওষুধটাকে, তার ওষুধ কেন দিচ্ছেন না? অব্যক্ত যন্ত্রণা 355 এবং 356 মূল জায়গায় আমরা ঘুরে ফিরে চলে এসেছি। বিশ্বনাথ, আমরা বুঝে গেছি আসল উদ্দেশ্যটা কি। কিন্তু আপনি যে বললেন বিচারপতি, উইথ ডিউ রেসপেক্ট টু বিচারপতি, আমাদের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু ভারতবর্ষের মানুষ তো এটাও দেখলো যে বিচারপতি একটি নির্দিষ্ট রাম মন্দিরের রায় দেওয়ার পর রাজ্যসভায় কেউ চলে যান, কেউ কোনো রাজ্যের রাজ্যপালন, এই ঘটনাও তো ভারতবর্ষের মানুষ দেখলো। জাস্টিস লোয়ার ঘটনা তো ভারতবর্ষের মানুষ বলেনি। রাজশেখর মান্তার কথা যখন বলছেন, আপনার ওই সিলেক্টিভ ডিমনেশিয়া, আমি জানি না জাস্টিস মনে পড়ে আমার সিলেক্টিভ ডিমেনশিয়া একেবারে নয়, কিন্তু বিস্ময়কর হচ্ছে যে কি করে আমরা ভুলে যাব যে ভারতবর্ষের মানুষ তো এটাও দেখেছে যে ডিজিপি তিনি তার কার্যক্রম শেষ করার পর মুহূর্তে দেখা যায় তাকে রাজ্যসভায়। এবং মনে করবেন, মেক নো মিস্টেক, অরূপের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না, যখন একজন বিচারপতি তিনি বিচারপতি হিসেবে তার কার্যকাল পূরণ করার পরের দিনই দেখা যায় যে তাকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় শুরু গেছে এবং আলটিমেটলি কোনো কুলিং অফ পিরিয়ড ছাড়া তিনি রাজ্যসভায় পৌঁছে গেলেন। বিস্ময় লাগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.